সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের ক্লাস। আমি আছি সিআরএমির সাথে ম্যাথ ইন্সট্রাক্টর আসলাম হাবিব, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ঢাকা ইউনিভার্সিটি। তো গতকালকেই আমরা করেছি জটিল সংখ্যার পার্ট 2, যেখানে আমাদের আলোচনা করা হয়েছিল যে আই এর সিরিজ নির্ণয়, আই এর ঘূর্ণনকোণ এবং বিভিন্ন ধরনের, অর্থাৎ আমরা আলোচনা করছি পার্ট 1 পার্ট 2 জটিল সংখ্যার, যে আমরা বিভিন্ন ধরনের কাল্পনিক সংখ্যা নিয়ে আলোচনা করছি, যে কাল্পনিক সংখ্যার বিভিন্ন ধরনের রূপ বা বিভিন্ন ধরনের আলোচনা। তো আজকে আমরা আসলে শুরু করব জটিল সংখ্যা। এতদিন আমরা জটিল সংখ্যা কিন্তু পড়িনি, আমরা পড়ছি জটিল সংখ্যার একটা অংশ, সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। আজকে আমরা শুরু করব আসলে জটিল সংখ্যা জিনিসটা কি। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব। তো আবার বলে রাখি, আবার শুরু থেকে একটু রিপিট করি 1 মিনিট। সেটা হচ্ছে আমরা গত জটিল সংখ্যার 2টা ক্লাস করছি, পার্ট 1 পার্ট 2। এই 2 ক্লাসে কিন্তু আমরা পড়ছি আসলে যে আসলে কাল্পনিক সংখ্যাটা কি, যে কাল্পনিক সংখ্যাটা আসলে কি, যে জটিল সংখ্যার একটা অংশ হচ্ছে কাল্পনিক সংখ্যা। জটিল সংখ্যা কিন্তু একটা কাল্পনিক সংখ্যা না, জটিল সংখ্যার একটা অংশ হচ্ছে কাল্পনিক সংখ্যা। তো আমরা কাল্পনিক সংখ্যা নিয়ে অনেক আলোচনা করছি, তো ওগুলো সবাই ক্লাসগুলো যারা করো নাই এখনো দেখে নিবা। এখন আমরা শুরু করব আসলে জটিল সংখ্যা কি। তো আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেই যে আসলে জটিল সংখ্যা কি। তো আমি শুরুতে বলে রাখি, জটিল সংখ্যা হচ্ছে প্রতিটা জটিল সংখ্যার বা একটা জটিল সংখ্যার 2টা অংশ থাকবে। একটা জটিল সংখ্যার 2টা অংশ থাকবে, একটা হচ্ছে বাস্তব অংশ, আরেকটা হচ্ছে কাল্পনিক অংশ। একটা হচ্ছে বাস্তব অংশ, আরেকটা হচ্ছে কাল্পনিক অংশ। তো বাস্তব ও কাল্পনিক অংশের 2টার কম্বিনেশনটাই হচ্ছে আমার জটিল সংখ্যা। মানে একটা জটিল সংখ্যায় একসাথে বাস্তব সংখ্যা থাকতে হবে, কাল্পনিক সংখ্যাও থাকতে হবে একসাথে, একই সাথে। যদি এমন হয় যে শুধুমাত্র আমার বাস্তব সংখ্যা আছে, কাল্পনিক সংখ্যা নাই, তাহলে জটিল সংখ্যা হবে না। যদি এমন হয় যে আমার কাল্পনিক সংখ্যা আছে, বাস্তব সংখ্যা নাই, তাহলে জটিল সংখ্যা হবে না। তাহলে আমার কাছে সব সময় একটা জটিল সংখ্যা আমি বুঝবো যে বাস্তব ও কাল্পনিক অংশ আমার 2টাই থাকবে। একটা জটিল সংখ্যা যদি আমি প্রকাশ করি, তাহলে আমার সব সময় বাস্তব আর কাল্পনিক অংশ 2টাই থাকবে। তো এখন আমরা একটা জটিল সংখ্যার আগে উদাহরণ দেই, যে আসলে একটা জটিল সংখ্যার উদাহরণটা কি কি হইতে পারে। তো ফার্স্ট অফ অল আমি একটা জটিল সংখ্যা লিখতেছি। তো জটিল সংখ্যার কিন্তু আমি আবার বলি, জটিল সংখ্যার আমার 2টা অংশ, একটা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ। তো সংখ্যাটা বলা আছে যে জটিল সংখ্যাটা কি, যে বাস্তব অংশ কাল্পনিক অংশ সম্মিলিত যে সংখ্যাটা, সেটা আমার জটিল সংখ্যা। বাস্তব ও কাল্পনিক অংশ নিয়ে যে সংখ্যা তৈরি হয় সেটা আমার জটিল সংখ্যা। বা একটা জটিল সংখ্যার আমার 2টা অংশ, একটা হচ্ছে বাস্তব অংশ, একটা হচ্ছে কাল্পনিক অংশ। তো এখন আমি যদি একটা জটিল সংখ্যা লিখি, যেমন আমি লিখলাম র্যান্ডম 3 + 4i, 3 + 4i, আমি একটা সংখ্যা লিখছি। তো আমি কি এই সংখ্যাটাকে, আমি এই পার্টটাকে কি বলতে পারবো যে এটা আমার বাস্তব অংশ, এটা আমার বাস্তব অংশ। আবার আমি এই 4iটাকে লিখি, এটাকে কি আমি লিখতে পারবো যে এটা আমার একটা কাল্পনিক অংশ, এটা আমার একটা কাল্পনিক অংশ। তাহলে আমি কি দেখতেছি যে আমার একটা সংখ্যা আছে, যে সংখ্যার মধ্যে আমার বাস্তব আর কাল্পনিক অংশ একই সময় আছে। এমন হইতে পারবে না যে শুধুমাত্র বাস্তব সংখ্যা আছে, কাল্পনিক সংখ্যা নাই। আবার এমন হইতে পারবে না শুধুমাত্র কাল্পনিক সংখ্যা আছে, বাস্তব সংখ্যা নাই। আমার যদি জটিল সংখ্যা হইতে যায়, সব সময় আমার বাস্তব আর কাল্পনিক অংশ 2টাই একই সাথে থাকতে হবে। তাহলে আমি কি বলবো, তাহলে এই সংখ্যাটা আমার একটা জটিল সংখ্যা, এই সংখ্যাটা আমার একটা জটিল সংখ্যা। তাহলে আমি কি বলবো যে জটিল সংখ্যার আসলে জটিল সংখ্যার প্রকাশিত রূপ, জটিল সংখ্যার প্রকাশিত রূপ, জটিল সংখ্যার প্রকাশিত রূপ। তো জটিল যে কোনো একটা জটিল সংখ্যাকে আমরা সবসময় জেড দ্বারা প্রকাশ করি, জেড। তো বই আসলে জেড দিয়ে ধরা আছে, তো আমরা এটা জেড দিয়ে ধরি। যে আমি যদি একটা জটিল সংখ্যাকে জেড বলি, তাহলে আমি লিখতে পারি a ± ib,
এ প্লাস মাইনাস আইবি। তো ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করি। তাহলে এ হচ্ছে আমার কি বাস্তব অংশ, এ হচ্ছে আমার একটা বাস্তব নাম্বার, বাস্তব অংশ। সিমিলার বি হচ্ছে আমার একটা কাল্পনিক অংশ, তাহলে এই বাস্তব আর কাল্পনিক অংশের কম্বিনেশনে আমি যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমার জেড। এই জেডটার নাম হচ্ছে আমার কি, তাহলে জটিল সংখ্যা। এই জেডটা হচ্ছে আমার জটিল সংখ্যা, এই জেডটা হচ্ছে আমার জটিল সংখ্যা। আচ্ছা, এখন আমি যদি একটা জিনিস লিখি, যে আমি লিখছি যে 5 কি একটি জটিল সংখ্যা? আচ্ছা, আমি নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার? আমি আরেকবার বলতেছি, আমি একটা র্যান্ডম একটা জিনিস লিখছি 3 + 4i। আমি জানি যে আমার জটিল সংখ্যা এমন একটা জিনিস যেখানে আমার বাস্তব আর কাল্পনিক অংশ একই সাথে একই সময় থাকতে হবে। একটা থাকবে আর একটা থাকবে না, তাহলে ওইটা জটিল সংখ্যা হবে না। কিন্তু এখন আমি 3 + 4i লিখছি, তো এই 3টাকে কি আমি বলতে পারি যে এটা আমার একটা বাস্তব অংশ বা বাস্তব সংখ্যা, এবং 4iটাকে কি আমি বলতে পারি যে এটা আমার কাল্পনিক অংশ বা কাল্পনিক একটা সংখ্যা। এখন আমি দেখতেছি যে আমার বাস্তব অংশ কাল্পনিক অংশ একই সাথে আছে, তার মানে এটা আমার একটা জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যার আমাদের প্রকাশিত রূপটা হচ্ছে জেড। জেড দ্বারা আমরা র্যান্ডমলি বই হচ্ছে জেড দ্বারা প্রকাশ করা হয়েছে। জেড ইকুয়াল হচ্ছে এ প্লাস মাইনাস আইবি। কারণ আমার যে 3 + 4i হবে এমনটাও না, আমার এমনও হইতে পারে যে 3 - 4i। এটা আমার হচ্ছে কোয়াড্রেন্টের উপর ডিপেন্ড করবে। আমরা যখন হচ্ছে জটিল সংখ্যার জ্যামিতিক গ্রুপটা পড়বো তখন আমরা এগুলো বুঝতে পারবো যে একবার 3 + 4i কেন হচ্ছে, একবার 3 - 4i কেন হচ্ছে, এগুলো আমরা দেখবো। তো জেড সেটা হচ্ছে এ প্লাস মাইনাস আইবি। তাহলে এ হচ্ছে আমার বাস্তব অংশ, বি হচ্ছে আমার কাল্পনিক অংশ। তাহলে এই বাস্তব আর কাল্পনিক অংশের কম্বিনেশনে আমি যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার নাম হচ্ছে আমার জটিল সংখ্যা। এতটুকু কি ক্লিয়ার আমরা সবাই? আচ্ছা, ওকে। তাহলে আমরা এখন তোমাদের জন্য আমার একটা কোশ্চেন থাকবে। কোশ্চেনটা হচ্ছে তোমরা সবাই অ্যান্সার দিবা, যদিও কোশ্চেনটা তোমরা সবাই আগে ফার্স্ট অফ অল হাসাহাসি করবা। কিন্তু আমি যদি বলি 5 কি একটা জটিল সংখ্যা? ফাইভ কি একটা জটিল সংখ্যা? তোমাদের উত্তরটা কি হওয়া উচিত একটু কমেন্টে সবাই বলো তো। 5 কি একটা জটিল সংখ্যা? সবাই একটু বলো তো। আচ্ছা, 5 কি একটা জটিল সংখ্যা? তোমরা কি এটা হচ্ছে সবাই কি মানতে পারবা যে আসলে 5 একটা জটিল সংখ্যা? সবাই লিখতেছে না। কিন্তু এখন আমি যদি বলি যে 5 একটা জটিল সংখ্যা, এখন আমি যদি বলি আসলে 5 একটা জটিল সংখ্যা, এটা কি আসলে তাহলে আমি ভুল, এটা কি আমার ঠিক হবে বলাটা? আচ্ছা, তোমরা সবাই বলতেছো না, সর্বনাশ, সবাই না না বলতেছো। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রুফ করি তো যে আসলে 5 একটা জটিল সংখ্যা হয় কিনা। আচ্ছা, আমি যদি একটু কষ্ট করে 5টাকে এইভাবে একটু লিখি, 5 প্লাস দিলাম, তারপরে আমি যদি একটু এইভাবে লিখি যে 0 × i, 5কে আমি এইভাবে লিখছি যে 5 ইজ ইকুয়াল টু 0 × i। দিন শেষে আমি কিন্তু 5ই পাবো, কারণ আমি কোন একটা শূন্য যদি গুণ করি, কোন একটা শূন্যের সাথে যদি আমি যে কোনো কিছু র্যান্ডম যে কোনো কিছু আমি নাম্বার যদি গুণ করি, তাহলে আমি কিন্তু শূন্যই পাবো। তাহলে এই পার্টটা আমার তাহলে হচ্ছে টোটালি নাই হয়ে যাচ্ছে। তার মানে 5 + 0 হচ্ছে, তার মানে 5 কিন্তু আমার দিন শেষে আমি কিন্তু 5ই পাচ্ছি। এখন আমার কথা হচ্ছে, আমি কি বলবো যে এইটা আমার একটা বাস্তব সংখ্যা বা বাস্তব অংশ, এইটা কি আমার একটা কাল্পনিক অংশ না? শূন্য, কাল্পনিক অংশটা শূন্য হইতে পারে, কিন্তু আমার একটা কাল্পনিক অংশ আছে কিনা? কাল্পনিক অংশ
হ্যাঁ আমি বলতে পারি যে আমার কাল্পনিক অংশের সহগ শূন্য, কিন্তু আমার কাল্পনিক অংশটা আছে কিনা, আমি শূন্য নেই সমস্যা নেই সেটা নিয়ে, কিন্তু আমি কি বলতে পারবো যে আমার কাল্পনিক অংশ আছে কিন্তু যার সহগটা শূন্য? আমি কি এটা বলতে পারবো যে কাল্পনিক অংশ আছে কিন্তু যার সহগ শূন্য? কাল্পনিক অংশ আছে যার সহগ শূন্য, এই কারণে এখানে আমাদের কাল্পনিক অংশটা হাইড অবস্থায় আছে, তো আমরা শুধু 5টাকেই দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি একটু 5টাকে বিশ্লেষণ করে লিখি তাহলে আমি কিন্তু লিখতে পারবো 5 প্লাস 0 ইন্টু আই, তাহলে আমার কাল্পনিক অংশটাও থাকতেছে, আমার আবার বাস্তব অংশটাই থাকতেছে। আসলে ঘটনাটা এটাই যে পৃথিবীর যে কোনো নাম্বার, সেটা 1 2 3 4 আমরা যেটাই দেখি, বাস্তব দেখি অবাস্তব দেখি, সবাই এক একটা জটিল নাম্বার, সবাই আসলে এক একটা জটিল নাম্বার। 5, হ্যাঁ 5 ফার্স্ট অফ অল একটা বাস্তব সংখ্যা, আবার 5 একই সাথে একটা জটিল সংখ্যা। আমি যদি 5টাকে এইভাবে লিখি যে 5 প্লাস 0 ইন্টু আই, তাহলে 5টা হয়ে যাবে আমার তখন একটা জটিল সংখ্যা। আর আমি যদি শুধুমাত্র 5 লিখি তাহলে আমরা শুধুমাত্র কিন্তু দেখতে পাচ্ছি যে 5 এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা, ঠিক আছে, কিন্তু সকল বাস্তব সংখ্যা একটা জটিল সংখ্যা, কারণ জটিল সংখ্যার অংশই হচ্ছে একটা বাস্তব অংশ। কারণ আমি একটা জটিল সংখ্যাকে দুইটা অংশ বলতে পারি, আমার একটা জটিল সংখ্যা দুইটা অংশ থাকতে পারে, একটা বাস্তব একটা কাল্পনিক। আমার এইখানে কাল্পনিক অংশটা নাই, ঠিক আছে, কাল্পনিক অংশটা নাই, কিন্তু আমি এখানে শুধুমাত্র বলতে পারবো যে আমার কাল্পনিক অংশের সহগ শূন্য, এই কারণে আমার কাল্পনিক অংশটা নাই, কিন্তু আমার কাল্পনিক অংশটা তো আছে। তাহলে সবকিছুই আসলে আমরা যাই দেখি না কেন 5 6 7 এটা আমরা যাই দেখি সবাই আসলে এক একটা জটিল সংখ্যা। সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? তাহলে একটু সবাই বলো তো 8i কি একটা জটিল সংখ্যা? 8i কি একটা জটিল সংখ্যা? আচ্ছা একজন কমেন্ট করছে হতে পারে, কিন্তু আমি জানি না। এখন কি শিখছো তুমি আসলে যে সকল সংখ্যাই আসলে, তুমি বাস্তব বলো কাল্পনিক বলো, সকল সংখ্যাই এক একটা জটিল সংখ্যা। ওকে আচ্ছা 8i কি একটা জটিল সংখ্যা নাকি কাল্পনিক সংখ্যা? 8i কি জটিল সংখ্যা নাকি কাল্পনিক সংখ্যা? আসলে 8i কে যদি আমি এইভাবে লিখি, আমি কিন্তু লিখতে পারবো 0 প্লাস 8i। আমার বাস্তব অংশ আছে কিন্তু সেটা শূন্য, আর কাল্পনিক অংশ আছে, তার মানে 8iও আমার একটা জটিল সংখ্যা, তার মানে আমার সকল সংখ্যাই এক একটা জটিল সংখ্যা। ওকে তাহলে আসলে আমরা এখন চলে যাব জটিল সংখ্যার জ্যামিতিক গ্রুপ। এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে জটিল সংখ্যার জ্যামিতিক গ্রুপ। তো জটিল সংখ্যার জ্যামিতিক গ্রুপটা আসলে কি? এখন আমি কিন্তু জানি যে আমার জটিল সংখ্যা দুইটা অংশ নিয়ে গঠিত। জটিল সংখ্যা আমার দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে আমার বাস্তব, একটা হচ্ছে আমার কাল্পনিক। একটা হচ্ছে আমার বাস্তব, একটা হচ্ছে আমার কাল্পনিক। তো এখন জটিল সংখ্যার জ্যামিতিক গ্রুপটা আমরা একটু দেখব। আমরা আগে ফার্স্ট অফ অল একটা জটিল সংখ্যা একটা লিখি, যে আমি র্যান্ডম আমি একটা জটিল সংখ্যা ধরতেছি জেড, যেটা হচ্ছে আমার a প্লাস আইবি। তো আমি আগে একটা কোঅর্ডিনেট ড্র করতেছি। এটা কিন্তু আমাদের বোঝাটা সবচেয়ে দরকার যে আমি কোঅর্ডিনেট ড্র করতেছি। তো এই কোঅর্ডিনেটে এটা আমার হচ্ছে অরিজিন পয়েন্ট বা মূল বিন্দু, যেটা আমি নাম দিলাম ও। তো এটা যেহেতু আমার এক্স অক্ষ, তো এই এক্স অক্ষকে আমি বলবো আসলে বাস্তব অক্ষ বা এক্স অক্ষে আমার বাস্তব অংশ আছে, আর ওয়াই অক্ষে আমার কাল্পনিক অংশটাকে আমি এখন ওয়াই অক্ষ ধরবো, কাল্পনিক অংশ। এখন আমি এই a প্লাস আইবি সংখ্যাটাকে আমি কিভাবে ড্র করব? a প্লাস আইবি সংখ্যাটাকে আমি এখন এই যে আমার এই কোঅর্ডিনেটে আমি এখন কিভাবে ড্র করব? তো
আমি কি দেখতেছি যে আসলে আমার এটা একটা বাস্তব অংশ, যার সহগ আমার পজিটিভ, কারণ তার সামনে চিহ্নটা আমার হচ্ছে পজিটিভ। আবার আইবি, এটা আমার একটা কাল্পনিক অংশ যার চিহ্নটা হচ্ছে পজিটিভ। তাহলে আমার এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ। কোন কোয়াড্রেন্টে? অবভিয়াসলি ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে আমি কি বলবো যে আমি র্যান্ডম ধরে নিলাম এখান থেকে আমার এ, আর এইখানে আমার আসলে আইবি। তাহলে আমি কি বলবো আসলে সংখ্যাটা আমার এইটা এ প্লাস আইবি। তো সংখ্যাটাকে যদি আমি একটু ড্র করি তাহলে কিন্তু সংখ্যাটাকে আমি এটা বলতে পারবো যে এই সংখ্যাটা আসলে আমার, এই সংখ্যাটার আমি একটা নাম দিলাম পি, এই পি বিন্দুটার এই বিন্দুটা আমি নাম দিলাম পি, যেটা হচ্ছে আমার এ প্লাস আইবি। তাহলে এই যে এতটুকু হচ্ছে আমার এ, এতটুকু হচ্ছে আমার বি। আবার কেউ ভুলেও বি এর সাথে আইটা দিও না। আইটা হচ্ছে তোমার, এটা তোমার একটা প্রতীক। আইটা হচ্ছে তোমার কাল্পনিক অংশটাকে নির্দেশ করার জন্য বোঝাচ্ছে যে না ঠিক আছে ওইটা একটা আই মানে হচ্ছে ওইটা একটা কাল্পনিক অংশ। কিন্তু কাল্পনিক অংশের সহগটা কত? বি। বাস্তব অংশের সহগ কত? এ। এতটুকু কি আমরা ক্লিয়ার? তাহলে আমরা যদি ওই সরলরেখার মতো একটা লাইন ড্র করি, সরলরেখার মতো একটা লাইন ড্র করলাম। ওই সরলরেখা আমরা শিখছিলাম না যে কার্তেশীয় থেকে হচ্ছে পোলার, পোলার থেকে কার্তেশীয়, ওই জিনিসগুলা। তো এখন আমি কি বলবো যে এটা আমার থিটা কোণে আছে, এতটুকু আমার থিটা কোণে আছে। আবার আমরা কিন্তু এই দূরত্বটাকে আমি কি বলবো যে এটা যদি আমার একটা 90 ডিগ্রি কোণ হয় তাহলে অবভিয়াসলি এটা আমার একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের আমি ভূমি জানি, আমি আবার লম্ব জানি। তাহলে আমি কি বলবো এইটা আমার অতিভুজ। আর অতিভুজের মানটা কিন্তু আমি বলতে পারবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা হচ্ছে সম্ভবত পোলার সংখ্যা পড়ছিলাম না, পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কের এই মানটাকে কিন্তু আমরা আর দ্বারা প্রকাশ করছিলাম। তো সিমিলার আজকে আমরা এইটাকে বলবো, কিন্তু আর এর একটা মান হবে মডুলাস, যা হবে মডুলাস। মডুলাস এটা হচ্ছে আর, আর মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখানে আমি একটু সংখ্যাটা হচ্ছে লিখে রাখি, জেড ইকুয়াল এ প্লাস আইবি। তো এখন আমার এই পরিচয়টা কি? বাস্তব অংশের সহগ বা বাস্তব অংশটা তার উপরে স্কোয়ার, সূত্রের প্লাস কাল্পনিক অংশটা যেটা থাকবে তার সহগটা যেটা আছে, কাল্পনিক অংশ আমার আই, আই এর সহগ কত? বি, তাহলে বি এর উপরে স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার মডুলাস। এখন আমি যদি আবার এটাকে কোনটাকে নির্ণয় করতে চাই যে আসলে আমার এই লাইনটা, এই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাইন, আমার লাইনটা আসলে কত কোণে আছে। তো আমি কিন্তু কোনটাকে ধরছি? আমার থিটা কোণে আছে। তো থিটাটাকে কি আমি বলতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু বি বাই এ, কারণ লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে বি বাই এ। তো আমি কি তাহলে বলতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মডুলাস অফ বি বাই এ। কেন আমি বি বাই এ বললাম, কেন আমি মডুলাসটা বললাম? কারণ আমরা সরলরেখায় এইটা শিখছি যে আসলে আমার বি বাই এর মানটা সবসময় পজিটিভ হইতে হবে, নেগেটিভ হওয়া যাবে না। কারণ আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে যখন আমরা পোলার স্থানাঙ্ক, আর পোলার থেকে যখন আমরা কার্তেশীয় স্থানাঙ্কে আসছি তখন আমরা এই জিনিসগুলো কিন্তু শিখছি যে কেন মডুলাস অফ বি বাই এ হইলো। সবাইকে আমরা এতটুকু ক্লিয়ার যে আসলে জটিল সংখ্যার জ্যামিতিক রূপটা হচ্ছে এই যে এইরকম, যে আমি একটা কোঅর্ডিনেট নিয়ে ফার্স্ট অফ অল ওইটাকে আগে কোঅর্ডিনেটে ড্র করব, করার পর আমি হচ্ছে ওইখান থেকে একটা লাইন টানবো যেটা আমার দিস ইজ ফর অতিভুজ। এই মানটা হচ্ছে আমার আর, যার নাম হচ্ছে মডুলাস। আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার বাস্তব অংশের সহগের উপর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের সহগের উপর স্কোয়ার। আর আমার থিটাটা হবে কাল্পনিক অংশের সহগ মানে ট্যান ইনভার্স মডুলাস অফ কাল্পনিক অংশের সহগ বাই বাস্তব অংশের সহগ। আমরা সবাই এতটুকুর সাথে ক্লিয়ার? আমরা কি বুঝছি এতটুকু? আচ্ছা ভাই আর একবার, আচ্ছা শুরু থেকে আরেকবার একটু দেখো সবাই।
জটিল সংখ্যার জ্যামিতিক রূপ। ফার্স্ট অফ অল জটিল সংখ্যার জ্যামিতিক রূপ। তো জটিল সংখ্যা আসলে আমার কয়টা অংশ নিয়ে গঠিত? একটা বাস্তব, একটা কাল্পনিক। একটা বাস্তব অংশ, একটা কাল্পনিক অংশ। তো আমি ফার্স্ট অফ অল করলাম কি, আমি বাস্তব আর কাল্পনিক অংশটাকে আমি আগে ফার্স্ট অফ অল আমি আগে সরলরেখা একটা ড্র করলাম, বা আমি একটা কোঅর্ডিনেটে আগে ড্র করলাম। তো এই কোঅর্ডিনেটের এক্স অক্ষটার আমি নাম দিলাম বাস্তব অংশ, আর ওয়াই অক্ষে আমি রাখলাম কাল্পনিক অংশ। তো আমি একটু জটিল সংখ্যাটা দেখবো, যেটা আমি লিখছি a প্লাস আইবি। তো আমি কি দেখতেছি যে আমার এর সামনে যে চিহ্নটা আছে সেটা আমার পজিটিভ আছে, তাহলে আমি বলবো কি এক্স অক্ষের চিহ্ন হচ্ছে আমার এখন পজিটিভ। আবার আমার যে ওয়াই এর যে চিহ্নটা আছে বা আই এর সাথে যে আমার যে টার্মটা আছে কাল্পনিক অংশের সাথে, সেটা আছে আমার বি। বি এর সামনে কিন্তু আমি দেখতেছি একটা আমার পজিটিভ চিহ্ন আছে, তাহলে আমি কি বলবো যে তাহলে আমার এটা ওয়াই এর ভ্যালুটা পজিটিভ। আচ্ছা, আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ। কোন চতুর্ভাগে? অবভিয়াসলি ফার্স্ট চতুর্ভাগে বা প্রথম চতুর্ভাগে বা ফার্স্ট কোয়াড্রেন্টে। তো আমি ধরতেছি র্যান্ডম আমার মূল বিন্দু থেকে এই যে এ দূরত্বে আমার এতটুকু আমার হচ্ছে বাস্তব অংশ, তারপরে এখান থেকে এই এতটুকু আমার হচ্ছে কাল্পনিক অংশ। তোমরা কোঅর্ডিনেটে র্যান্ডমলি একটা 3,4 বিন্দু ড্র করো কোঅর্ডিনেটে কার্তেশিয়ান স্থানাঙ্কে। তো আমরা এরকম করতাম না, এই যে এখান থেকে 3, তারপর এতটুকু 4, তাহলে আমরা কিন্তু লিখতাম না যে 3,4, তাহলে এতটুকু আমার 4, এতটুকু হয় আমার 3, আমরা তো এটা লিখতাম। তো সিমিলার আমি হচ্ছে এইভাবে করছি ব্যাপারটাকে। ওকে, তারপর আমি করলাম কি, আমি দেখতেছি যে এতটুকু আমার এ, এতটুকু আমার বি। তখন আমি এ আর 0 থেকে পি এর মাঝখানে একটা লাইন কানেক্টেড করলাম। এখন একটা লাইন যখন আমি কানেক্টেড করলাম, আমি দেখতেছি যে আমার এই দুইটা কোণ বা এই দুইটা বাহুর আমার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি এটা আমার একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এটা আমার তাহলে আমার অতিভুজ হবে, মানে ওপি তাহলে আমার অতিভুজ। এই অতিভুজটার আমার মানটা কি হবে? √a² প্লাস b², কারণ এটা আমার লম্ব, এতটুকু আমার ভূমি, তাহলে কি হবে √ লম্বের উপর স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার। তো আমি কি বলবো যে আমি ধরে নিলাম যে এটা আমার থিটা কোণে আছে। এখন আমরা পোলার স্থানাঙ্কে কি আর এর মানটা বের করছিলাম না, যে আর এর মান হচ্ছে √x² প্লাস y²। সিমিলার আমরা আর এর মানটা এইভাবে বের করছি। তো এই আর এর একটা নাম আছে, সেটা হচ্ছে মডুলাস। এই আর এর একটা নাম আছে, সেটা হচ্ছে মডুলাস। তো মডুলাস অফ আর এর মানটা হচ্ছে √a² প্লাস b²। এখন আমি এই থিটা কোণটা বের করতে চাই, তাহলে আমি কি লিখতে পারবো যে tan θ = b/a। এখন আমি থিটাটাকে এইদিকে শুধু রাখলাম আর tan ইনভার্সটাকে এইদিকে নিয়ে আসলাম আর মডুলাস অফ b/a দিলাম, তাহলে কাল্পনিক অংশের সহগ বাই বাস্তব অংশের সহগ। এই তো এতটুকু। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? এখন এতটুকু কি বুঝছি? আমাদের অনেকগুলো কাজ হচ্ছে এইখান থেকে, এই বেসিকটা আমাদের জানা দরকার। এই বেসিকটা আমাদের জানা দরকার। এতটুকু কি আমরা বুঝছি? একটু বলো, কে জানি বলছিল যে ভাইয়া আরেকবার একটু বুঝান। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন একটু 4টা কোঅর্ডিনেটে জটিল সংখ্যার আর্গুমেন্ট ও হচ্ছে মডুলাস নির্ণয় করব। তো আসলে আমরা একটু ভাষাগত কিছু কথা এখন চেঞ্জ করব। যে আমি কিন্তু পাইছিলাম, যে আমি কিন্তু লিখছিলাম যে θ = tan ইনভার্স b/a। তো এই থিটার একটা পরিচয় হবে এখন, এটা হবে, এর নাম হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট। আমরা এখন থেকে আমরা কিন্তু থিটাটা বলবো না, আমরা থিটার কথাটা বলবো যে থিটা হচ্ছে আমার জটিল সংখ্যার আর্গুমেন্ট। আর আর এর ভ্যালুটা কিন্তু আমি এটা পাইছিলাম,
যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাকে আমি এখন থেকে বলবো জটিল সংখ্যার মডুলাস। জটিল সংখ্যার মডুলাস, জটিল সংখ্যার হচ্ছে মডুলাস। ওকে, তাহলে আমরা একটু প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা একটু দেখব যে আসলে কখন কি হচ্ছে। ওকে, এখন আমি নিচ্ছি যে আমার একটা জটিল সংখ্যা, যেটা হচ্ছে আমার a প্লাস আইবি। ওকে, তো আমি কি বুঝতেছি যে সংখ্যাটি আমার প্রথম চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে আছে। এই জটিল সংখ্যাটা কি কিন্তু আমি বুঝতেছি যে সংখ্যাটি আমার প্রথম চতুর্ভাগে আছে। তো আমি একটু একে একটু ড্র করি। তাহলে সংখ্যাটা কিন্তু আমার এইখানে আছে ধরলাম, একটু আগে আমরা এইটা দেখলাম। এটার মান হচ্ছে কি আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি। তো থিটাটাকে কিন্তু আমি এইটা ধরছিলাম। এখন থিটাটার দিকটা আমি কোন দিকে ধরছি, এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ না? কিন্তু এমনও তো হইতে পারতো যে আমার থিটা তো এইটা হইতে পারতো। আমি আরেকবার একটু দেখাই অন্য কালার দিয়ে। আচ্ছা, আমরা এতটুকু তো জানি। তো এইটাকে কিন্তু আমি ধরছি থিটা। থিটাটাকে আমি কি ধরছি, সেটা হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের দিকে কোণ বা অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, আমরা একটু দেখি, আমরা একটু ঘড়িটা দেখি। এটা যদি 12টা বাজে আর এটা যদি 6টা বাজে, ঘড়িটা আমার কোন দিক দিয়ে চলে? এই দিক দিয়ে না? 12টা থেকে একটা থেকে দুইটা থেকে তিনটা, এরকম করে 6টা বাজে, আবার 12টা বাজে। কিন্তু আমি কোনটাকে ঘুরাইছি কোন দিকে? ঘড়ি কাটার বিপরীত দিকে না? আসলে আমার ঘড়ি যায় যেই দিকে, সেই দিকে কিন্তু আমি কোনটাকে ধরি নাই। ঘড়ির কাটা আসলে উল্টা দিক, আমি কিন্তু উল্টা দিকে কোনটা ধরছি, যেটা হচ্ছে আমার থিটা। তো আসলে আমরা একটু হিসাব করব যে অ্যান্টি ক্লকওয়াইজ কোণকে আমরা পজিটিভ ধরবো। অ্যান্টি ক্লকওয়াইজ কোণটা হবে পজিটিভ। তো আসলে এই কোণটা হচ্ছে আমার পজিটিভ কোণ। কিন্তু এমনও তো হইতে পারতো যে আমার যে এইটা আমার এরকম হয়েছে, এমনও তো হইতে পারতো যে আমি এই কোণটাকে আমি এইভাবে ধরছি। আমার এক্স অক্ষের সাথে আমার কিন্তু দুই ধরনের কোণ সম্ভব। একটা হচ্ছে এই যে এইটা কোণ একটা, আরেকটা কোণটা হচ্ছে এইখান থেকে এই যে এই কোণটা। আমার কিন্তু এই যে লাইনটা যে আছে এটা কিন্তু আমার দুইটা সম্ভব। একটা এক্স অক্ষের সাথে কিন্তু আমার এতটুকু কোণটাও সম্ভব, আবার এই সম্পূর্ণ কোণটাও সম্ভব। এখন এই সম্পূর্ণ কোণটাকে আমি কিভাবে বের করব, এই কাজটা আমি করাতে যাচ্ছি। এই সম্পূর্ণ কোণটাকে আমি এখন কিভাবে বের করব, এই কাজটা আমরা এখন একটু করব। তো আমরা থিটার কিন্তু মানটা জানি, সেটা কি হচ্ছে, আমরা কিন্তু থিটা আর বলবো না, আমরা বলবো এটা হচ্ছে আর্গুমেন্ট। এটা হচ্ছে থিটার নাম হচ্ছে এখন আর্গুমেন্ট। তো থিটাকে কিন্তু আমি বলতে পারি যে আর্গুমেন্ট হচ্ছে আমার tan ইনভার্স বি বাই এ। এতটুকু তো আমরা জানি যে tan ইনভার্স বি বাই এ। কিন্তু আমি যদি এখন এই কোণটা নেই, এই বড় কোণটাকে আমি ধরলাম থিটা ড্যাশ, তাহলে আমি কি এখন থিটা ড্যাশকে কিন্তু আমি কি বলতে পারি যে দেখো তো ভাইয়া পুরা সার্কেলটা কিন্তু আমার 360। এই যে আমি যদি এইখান থেকে হিসাব করি করে যে আবার এইখানে ঘুরে আসি, তাহলে কিন্তু আমার 360। তো 360 মানে হচ্ছে 2পাই। তাহলে 2পাই থেকে যদি আমি এতটুকুকে বাদ দিই, 2পাই থেকে যদি আমি এতটুকুকে বাদ দিই, এই যে 2পাই থেকে যদি আমি এতটুকুকে বাদ দিই, তাহলে কি আমি লিখতে পারবো যে তাহলে আমি এই সম্পূর্ণটাই পাবো। তাহলে কি আমি এই কাজটা করি, তাহলে 2পাই মাইনাস tan ইনভার্স বি বাই এ, তাহলে কিন্তু আমি থিটা ড্যাশ পাইলাম।
এটার নামটা হচ্ছে আমার থেটা ড্যাশ বা আর্গুমেন্ট ড্যাশ। কিন্তু এখন একটা কথা, আমি কিন্তু একটা কথা কিন্তু লিখে রাখছি যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাই মানে আসলে ঘড়ির কাঁটা যেই দিকে যাবে তার বিপরীত দিকে যাচ্ছে। দেখো ঘড়ির কাঁটা আসলে যায় এই দিকে, কিন্তু আমার কোনটা যাচ্ছে এই দিকে, এই যে থেটাটা। তো অ্যান্টি ক্লকওয়াইজ হলে তার নাম হবে পজিটিভ কোণ, আর যদি আমার ঘড়ির কাঁটার দিকে যায় সেটা হচ্ছে আমার নেগেটিভ কোণ। যেহেতু আমার এই কোণটা আমার ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে, তাহলে আমার এটা হবে নেগেটিভ কোণ। তার মানে আমি সামনে শুধু একটা মাইনাস দিয়ে দেব। তাহলে এইটা হচ্ছে আমার মুখ্য কোণ, এটা হচ্ছে আমার গৌণ কোণ। সবাই কি বুঝছি? সবাই কি এই জিনিসটা কি আমরা বুঝছি? ওকে, তাহলে আমরা আরেকটা ফর্ম দেখব। আরেকটা ফর্ম কি? সেটা হচ্ছে এখন যদি আমি জটিল সংখ্যাকে a মাইনাস a প্লাস আইবি আকারে লিখি, মানে আমার x নেগেটিভ y হচ্ছে পজিটিভ, এই সংখ্যাটাকে যদি আমি এখন ড্র করতে চাই তাহলে আমি কি করব একটু দেখি। মাইনাস এক্স ওয়াই, এই যে দেখো মাইনাস এ প্লাস আইবি, তাহলে মাইনাস এ আমার এই দিকে প্লাস আইবি আমার এইখানে কোন একটা জায়গায়। তাহলে আমি যদি এটা টানি তাহলে আমার কিন্তু আসলে জিনিসটা এরকম হচ্ছে না। তাহলে এইটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে এইটার মানটা কিন্তু আমার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো এইটা কিন্তু আসলে আমার থেটা, এটা কিন্তু এখন আমার আসলে থেটা। কিন্তু আমরা তো সবসময় হিসাব করি এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে। আমরা তো সবসময় হিসাব করি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে। তো আর এর মান নিয়ে তো কোনো আমার সমস্যা হচ্ছে না, আর তো আমার সবসময় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারেই হচ্ছে, সব জায়গায় আর এটাই হবে। কিন্তু আসলে আমার এখন ঝামেলা লাগবে আর্গুমেন্টটা নিয়ে, যে আর্গুমেন্টটা কোনটার জন্য কত। তো এইটা কিন্তু আমার থেটা, কিন্তু আমার তো দরকার এই যে এইখান থেকে এতটুকু কোণ, আমার তো এইটা দরকার নেই। কারণ আমি সবসময় হিসাব করব, আমরা সবসময় হিসাব করব যে আমার এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কত কোণে আছে। ওই আমার মডুলাসটা কিন্তু আমার এই যে এইটা, এই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা আমার এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কত কোণে আছে, আমরা সবসময় এইটা হিসাব করব। তো এখন আমি কি বলতে পারি যে আসলে আমার এখন আমার মডুলাসটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে এইটা আছে। এখন এই যে এতটুকু থেকে এতটুকু কিন্তু আমার 180 ডিগ্রি। এখন আমি যদি 180 থেকে এই থিটাটাকে বাদ দেই তাহলে কিন্তু আমি এইটা পাবো। তাহলে কি এইটার মানটা কি আমি বলতে পারবো যে পাই মাইনাস থেটা। আর থেটার মানটা কিন্তু আমরা সবসময় আমাদের এটা জানা মান, আমার থেটার মানটা সবসময় এইটা লিখবো যে থেটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স বি বাই এ মডুলাস। তাহলে আমি যদি এতটুকু বের করতে চাই তাহলে কি আমি এটি লিখতে পারবো যে পাই মাইনাস tan ইনভার্স বি বাই এ। তাহলে ব্যাপারটা কি আমি একটু আরেকবার ক্লিয়ার করে বলি। যদি কোশ্চেনে বলে যে মাইনাস এ প্লাস আইবি, অর্থাৎ আমার বাস্তব অংশটা ঋণাত্মক কিন্তু কাল্পনিক অংশটা হচ্ছে ধনাত্মক, এইরকম কোনো যদি একটা জটিল সংখ্যা থাকে, যদি বলে তার আর্গুমেন্ট কত, সবার জন্য সবসময় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে বাস্তব অংশ সহগের উপর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ সহগের উপর স্কোয়ার, আর মডুলাস নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলে মডুলাসটা বা হচ্ছে ওই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত, আমাদের কিন্তু ঝামেলা লাগবে আর্গুমেন্টটা নিয়ে, যে আসলে আর্গুমেন্টটা কত কোণে আছে। সবসময় কিন্তু থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স বি বাই এ বলাটা যাবে না, আমাকে কোয়াড্রেন্ট দেখতে হবে। আমার এটা জটিল সংখ্যাটা আমার প্রথম চতুর্ভাগে আছে নাকি দ্বিতীয় চতুর্ভাগে আছে নাকি তৃতীয় চতুর্ভাগে আছে নাকি চতুর্থ চতুর্ভাগে আছে, আমাকে আগে এই জিনিসগুলো দেখা লাগবে। এখন আমরা কিন্তু আর্গুমেন্ট সবসময় হিসাব করি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এই কথাটা আমি কিন্তু বারবার বলতেছি যে আমি মডুলাসটা যে আমি হিসাব করব সেটা কিন্তু আমি আর্গুমেন্টটা যে বের করব এটা কিন্তু আমার সব সময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মডুলাস কত কোণে আছে সেটা হচ্ছে আমার আর্গুমেন্ট। তোমরা একটু কথাটা লিখে নিও, আমি কিন্তু লিখতেছি না। আমার আর্গুমেন্টটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মডুলাস কত কোণে আছে সেটা হচ্ছে আমার আর্গুমেন্ট। তো এখন আমি কিন্তু এখানে দুইটা পসিবিলিটি দেখতেছি। এটা কি, একটা আমার এক্স অক্ষের সাথে আসলে এতটুকু কোণটা হচ্ছে আমার আর্গুমেন্ট, যেটা আমি বের করলাম পাই মাইনাস tan ইনভার্স বি বাই এ। কিন্তু এমনও তো হইতে পারতো যে আমি যদি ক্লকওয়াইজ যাই, এখন এমনও তো হইতে পারতো যে আমি যদি ক্লকওয়াইজ যাই
তাহলে আমার কিন্তু কোণটা এতটুকু হচ্ছে, এই সম্পূর্ণ কোণটাই কিন্তু আমার আর্গুমেন্ট, এটাও কিন্তু সেটা হচ্ছে আমার ক্লকওয়াইজ বা ঋণাত্মক কোণ, আর এতটুকু কিন্তু আমার অ্যান্টি ক্লকওয়াইজ বা ধনাত্মক কোণ। এই কোণটাকে আমি কি বলবো? তো এই কোণটাকে যদি আমি থিটা ড্যাশ ধরি তাহলে কিন্তু আমি লিখতে পারি যে এই যে এতটুকু পাই, এটা নিয়ে তো আমার কোনো সমস্যা নাই, আমার হচ্ছে এতটুকু পাই, আমি পাই গেছি বা 180 ডিগ্রি হচ্ছে আমি গেছি, প্লাস আমি কিন্তু আরো থিটা অংশ গেছি, আমি 180 গেছি কিন্তু আমি আরো থিটা গেছি, তাহলে আমি কি লিখতে পারবো না পাই প্লাস থিটা, মানে কিন্তু আমি বলছি ট্যান ইনভার্স মডুলাস অফ বি বাই এ সবসময় এটা, তাহলে আমি কি বলবো ট্যান ইনভার্স বি বাই এ। কিন্তু আমার কথা হচ্ছে একটা, সেটা হচ্ছে ভাইয়া আমরা কিন্তু গেছি হচ্ছে ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ যাওয়া মানে আমরা হচ্ছে ঋণাত্মক কোণ পাবো বা নেগেটিভ কোণ পাবো, আর অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া মানে হচ্ছে আমরা পজিটিভ কোণ পাবো। আমরা কিন্তু এটা এই দিক থেকে গেছি, আমরা কিন্তু এটা এই দিক থেকে গেছি, তার মানে আমরা কিন্তু ঘড়ির কাঁটার দিকে, মানে ঘড়ির কাঁটা যেই দিকে চলে আমরা সেই দিকে চলছি, আর ঘড়ির কাঁটা যেই দিকে চলে তার মানে ওইটা হচ্ছে আমার নেগেটিভ কোণ বা ঋণাত্মক কোণ, আর ঘড়ির কাঁটা উল্টা দিকে চললে আমার হচ্ছে ধনাত্মক কোণ বা অ্যান্টি ক্লকওয়াইজ কোণ। যেহেতু আমি ঘড়ির কাঁটার এটা আমি দিকে গেছি তার মানে এটা আমার নেগেটিভ কোণ, সামনে একটা নেগেটিভ আসবে। তোমরা অনেকেই কিন্তু এটা মুখস্থ রাখতা যে মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, কিন্তু আসলে তোমাদের এই মুখস্থ জিনিসটা বেশি দিন থাকবে না। তো পার্সোনালি আমি এটা এইভাবে মনে রাখতাম যে আমি সুন্দরভাবে ওইটাই লিখতাম কিন্তু সামনে একটা শুধু মাইনাস দিয়ে দিতাম, শেষ। তাহলে আমার কিন্তু আমি যদি বলি যে আমার বাস্তব অংশ এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসে এবং কাল্পনিক অংশটা আমার ধনাত্মক দিকে আসে, এরূপ একটা জটিল সংখ্যা আমি যদি তার মডুলাস বের করতে চাই তাহলে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আমি যদি তার আর্গুমেন্ট বের করতে চাই তাহলে কিন্তু আমার হাতে আর্গুমেন্ট দুইটা, একটা হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, আরেকটা আর্গুমেন্ট হচ্ছে মাইনাস ব্র্যাকেট দিয়ে পাই প্লাস ট্যান ইনভার্স বি বাই এ। ক্লিয়ার? ওকে, এখন আমরা আরেকটা দেখব যে জেড ইজ ইকুয়াল টু এখন যদি মাইনাস এ মাইনাস আই বি হয়, অর্থাৎ আমার মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই এই আকারে আছে, যদি জটিল সংখ্যাটা আমার মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই আকারে থাকে বা মাইনাস এ মাইনাস আই বি আকারে থাকে, অর্থাৎ আমি কি বুঝতেছি যে আমার বাস্তব অংশটার কাল্পনিক অংশটা দুইটা আমার হচ্ছে ঋণাত্মক দিকে আছে। তো আমরা একটু ড্র করি, এটা মাইনাস এ এই দিকে, আবার বাস্তব অংশে বা আবার হচ্ছে আমার কাল্পনিক অংশের ঋণাত্মক দিকে, তাহলে কাল্পনিক অংশের ঋণাত্মক দিকে আমার এই দিকে, এইটা হচ্ছে আমার আসলে আমার এখন থিটাটুকু কিন্তু এতটুকু, এটা হচ্ছে আমার এ, এতটুকু হচ্ছে আমার বি। এখন আমার আর এর মান তো নিয়ে কোনো সমস্যা নেই, আর তো আমার সবসময় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু এখন আমার সমস্যাটা লাগবে যে আমি কোনটা নিব। এখন আমার আর্গুমেন্ট কত এটা নিয়ে তো আমার এখন সমস্যা, আর্গুমেন্টটা কত? আমি কিন্তু আর্গুমেন্ট জানি যে আমার একটা ক্লকওয়াইজ হবে একটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, আমি যদি এই দিক দিয়ে যাই তাহলে এইটা হবে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, আর আমি যদি এই দিক দিয়ে আসি তাহলে এইটা হবে আমার ক্লকওয়াইজ। তো আমরা একবার আগে এইটা বের করব, এটাকে ধরলাম আমি থিটা ড্যাশ আর এইটা ধরলাম আমি আরেকটা কিছু। তো এই মানটা কত? এই মানটা আসলে কত? এই যে সম্পূর্ণটুকু, এই মানটা আসলে কত? তাহলে আমি কি বলতে পারি যে আমি আগে 180 গেছি প্লাস আমি থিটা গেছি, তাহলে আমার অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি কোণ বা পজিটিভ কোণ আমি যেটা লিখি, আমি লিখি হচ্ছে ধনাত্মক কোণ। ধনাত্মক কোণটাকে কি আমি লিখতে পারি? আমি আগে দেখো এই যে তোমরা এইটা সম্পূর্ণটাকে হিসাব করে, এই যে সম্পূর্ণটাকু, এই যে এটা সম্পূর্ণটা আগে তোমার 180 লাইন, এইটা আগে তোমরা 180 আসছো, তারপর কিন্তু থিটা আসছো, তাহলে আমি কি বলতে পারি পাই প্লাস ট্যান ইনভার্স বি বাই এ। এগুলো সবাই একটু নোট করে রাখবা, এগুলা খুবই এমসিকিউতে খুবই আসে। তোমরা যদি ভার্সিটিতে এক্সাম দাও তোমরা এইখান থেকে একটা এমসিকিউ কমন পাবাই, তোমরা বোর্ডে যদি এক্সাম দাও তোমরা এই টাইপ থেকে একটা এমসিকিউ কমন পাবাই, সব জায়গা থেকেই জটিল সংখ্যা থেকে যদি একটা এমসিকিউ করে সেটা হচ্ছে এই টাইপ থেকে করবে। আচ্ছা
ওকে, এটা ধনাত্মক কোণ, কিন্তু আমার এইটাও তো একটা কোণ হইতে পারে, এটা আমার একটা কোণ হইতে পারে না, এটাও তো আমার একটা কোণ হইতে পারে, কিন্তু আসলে আমি এই কোণটা কোন দিকে যাচ্ছি, ঋণাত্মক দিকে। তো এই কোণটার মানটাকে কি আমি বলতে পারবো যে আমি আগে এই যে এই সম্পূর্ণটা থেকে এই যে এতটুকু থেকে যদি আমি এতটুকুকে বাদ দেই তাহলে তো আমার এতটুকু পাওয়া যায়। এই যে আমি এই যে 180 থেকে এই যে আমি আগে 180 আসবো, আসার পর যদি আমি থিটাটাকে বাদ দেই তো তাহলে তো আমি এই যে এইখান থেকে এতটুকু পাওয়া যায়। তো লিখি তাহলে পাই মাইনাস, তাহলে আমি এতটুকুকে বাদ দেই, কারণ আমি সম্পূর্ণটুকু থেকে যদি এতটুকুকে বাদ দিই তাহলে আমি এতটুকু পাবো। তাহলে পাই মাইনাস tan ইনভার্স b/a। কিন্তু আমার কথা হচ্ছে আমরা কোন দিকে গেছি, আমরা কিন্তু ঋণাত্মক দিকে গেছি, তার মানে সামনে একটা মাইনাস। তাহলে আমার এই ফরম্যাটে যদি থাকে কোনো একটা জটিল সংখ্যা মাইনাস a মাইনাস ib আকারে, তাহলে আমার মডুলাস তো একটাই, সেটা হচ্ছে √a² + b²। কিন্তু আমার আর্গুমেন্ট দুইটা, একটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স b/a, আরেকটা আর্গুমেন্ট হচ্ছে মাইনাস এ ব্র্যাকেট পাই মাইনাস tan ইনভার্স b/a। আমার আর্গুমেন্ট তখন দুইটা হবে। সকলে ক্লিয়ার? এতটুকু কি আমরা সকলে ক্লিয়ার? আমাদের আরেকটা টাইপ আছে জটিল, আমাদের আর্গুমেন্টের আরেকটা টাইপ আছে। আচ্ছা, একজন কমেন্ট করছে এই চ্যাপ্টারটা অনেক কঠিন, মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাইয়া এই চ্যাপ্টারটা সহজ কিন্তু কঠিন, কিন্তু বারবার প্র্যাকটিস করা লাগবে। সহজ, প্র্যাকটিস না করলে কঠিন, প্র্যাকটিস করলেই সহজ, বারবার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। কারণ তোমরা যারা নিউ, যারা কখনো জটিল সংখ্যা পড়ো নাই, তোমরা এগুলোর সাথে পরিচিত না, এগুলোকে আমরা কখনো দেখি নাই, এগুলো আমরা হচ্ছে নতুনভাবে দেখতেছি, এই কারণে একটু হয়তো কঠিন লাগতেছে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা আরেকটা টাইপ যাব, আমাদের আর্গুমেন্টের আরেকটা লাস্ট টাইপ। আমার যদি জটিল সংখ্যাটা এই আকারে থাকে, আমাদের যদি জটিল সংখ্যাটা a মাইনাস ib আকারে থাকে, অর্থাৎ আমি কি বুঝতেছি যে আমার x মাইনাস y আকারে আসতেছে, মানে x, মাইনাস y আকারে আছে, x, মাইনাস y আকারে আছে, কারণ আমার x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু নেগেটিভ। তো এটা একটু আর্ট করি, একটু দেখি সকলেই। আচ্ছা, প্লাস a যাব, এই যে প্লাস a, তারপর নেগেটিভ দিকে b যাব, এই যে b আসছি। তাহলে এখন যদি আমি লাইনটা ড্র করি, এখন কিন্তু আমার এটা থিটা, এটা হচ্ছে a, এটা হচ্ছে আমার b। এখন আমার কিন্তু r এর মানটা সবসময় ওই সবার জন্য সেম, a² প্লাস b²। এখন আমার কিন্তু পসিবল কোণ দুইটা, একটা কি, একটা হয় আমি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাব, সেটা আমার x অক্ষের সাপেক্ষে, অক্ষটার নাম হচ্ছে x। আর নয়তো আমি ঘড়ির কাঁটার দিকে যাব, মানে আমার ঘড়ির কাঁটা যে দিকে চলে আমি সেই দিকে যাব। তো আমি কি বলতে পারি, তাহলে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, মানে ঘড়ির কাঁটা যদি এই দিকে চলে, আমি যদি এখন এই দিকে যাই, তাহলে আমার এখন একটা কোণ এইটা, এই কোণটার মান কি, এই কোণটাকে তাহলে আমি কি করব, এখন এই কোণটাকে কি আমি বলতে পারি যে আমি যদি এই যে পুরাটাই ঘুরে এই যে এইটা আমার, তো সম্পূর্ণটা কিন্তু আমার 360 থেকে যদি আমি এই এতটুকু বাদ দিই, থিটাটুকু যদি আমি বাদ দিই, তাহলে কিন্তু আমি বলবো এই পুরাটা মানটা আমি পাচ্ছি না। এই যে এখান থেকে এতটুকুর মানটা আমি যদি 360 থেকে এতটুকুকে বাদ দিই, তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। কেন? কারণ আমরা পুরো একটা সার্কেলটা হচ্ছে আমার 360, বা আমি যদি এখান থেকে শুরু করে ঘুরে ঘুরে আবার যদি এখানে আসি, তার মানে আমি কিন্তু 360 ডিগ্রি আসছি। 360 থেকে যদি আমি এতটুকুকে বাদ দেই, তাহলে কিন্তু আমি এই যে পুরা মানটা পাওয়া যাবো। দিস ইজ ফর আমার অ্যান্টি ক্লকওয়াইজ কোণ। তাহলে কি আমি বলতে পারবো যে 2π বা 360 থেকে আমি যদি এই যে আমার থিটার ভ্যালুটা কিন্তু সবসময় একই, tan ইনভার্স b/a, থিটা সবসময় এটাই, থিটা নিয়ে কোনো ঝামেলা নাই, থিটা সবসময় এটাই যে tan ইনভার্স b/a। এই কারণে তোমাদের হচ্ছে মডুলাস দেওয়া হয়েছে। তাহলে আমি কি এতটুকু বলবো না, tan ইনভার্স b/a। এখন আমি যদি বলি যে আমি
ক্লকওয়াইজ কোণ নিব, বা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে আমি কোণ বা আমি হচ্ছে ঋণাত্মক কোণটা নিব, তাহলে ঋণাত্মক কোণটা আমার কোনটা হবে? তাহলে আমার ঋণাত্মক কোণ এইটা হচ্ছে না, ঋণাত্মক কোণটা তাহলে আমার থেটাটুকুই হচ্ছে না। তাহলে ঋণাত্মক কোণটা আমি কি বলবো? যে থেটা। ঋণাত্মক কোণকে আমি কি বলবো তাহলে? থেটা। কিন্তু কথা হচ্ছে আমি একটু থেটা না লিখে আমি হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এটা লিখি, ট্যান ইনভার্স বি বাই এ। কিন্তু কথা একটাই, আমি গেছি যেহেতু ক্লকওয়াইজ, তার মানে সামনে একটা মাইনাস। এই হচ্ছে আমার এ মাইনাস আইবি আকারে যদি থাকে কোন একটা জটিল সংখ্যা, তাহলে তার মডুলাস হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর তার আর্গুমেন্ট হবে একটা হবে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, নয় তো আরেকটা হবে মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। বুঝছি সবাই? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটা, আচ্ছা অনেকেই কমেন্ট করতেছো ভাইয়া ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, একজন লিখছে ভাইয়া আপনি এত ম্যাথ মনে রাখেন কেমনে? ভাইয়া প্র্যাকটিস করো, যেহেতু ঢাবিতে আসছি ভাইয়া, তাহলে তার এমনি এমনি আসি নাই। তো তোমাদের একটা গল্প বলি, আসলে তোমাদের সাথে তো গল্প করা হয় না। তো একটা প্রতি বছর এটা একটা জরিপ হয় যে আসলে ঢাবিতে অ্যাভারেজ ওভারঅল মানে একটু কম বেশি হইতে পারে 1.5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়। 1.5 লক্ষ স্টুডেন্ট ঢাবিতে পরীক্ষা দেয় সায়েন্স হচ্ছে সায়েন্স ইউনিটে বা ক ইউনিট, আমাদের যেটা সায়েন্স ইউনিট সেটার নাম হচ্ছে ক ইউনিট। তো 1.5 লক্ষ স্টুডেন্ট ভাইয়া পরীক্ষা দেয় প্রতি বছর। তো আসলে আমাদের কিন্তু ঢাবিতে পরীক্ষার সিস্টেম হচ্ছে দুইটা। ফার্স্ট অফ অল হচ্ছে 60 মার্কের এমসিকিউ, দেন হচ্ছে রিটেন 40 মার্কের রিটেন। তো 100 মার্কে কিন্তু হচ্ছে পরীক্ষাটা হয়। তো এখানে হয় কি যে ফার্স্ট অফ অল 10,000 জনের খাতা দেখা হয়, মানে 60 মার্কের এমসিকিউতে একটা হচ্ছে ইয়া থাকে যে এইরকম যে এত নিচে বা হচ্ছে এইরকম একটা রেঞ্জ থাকে যে আমরা 10,000 জনের এমসিকিউ দেখব, বা এমন হইতে পারে যে একটা মার্কস আছে আমার। ধরো আমি তোমাদের একটু বলি ব্যাপারটাকে, যে ধরো যে 35 থেকে 60 মার্কের মধ্যে এমসিকিউ, মানে আমার এমসিকিউ তো মার্কটা হচ্ছে 60, তো 35 থেকে 60 পাইছে এইরকম 10,000 জন। তো শুধুমাত্র ভাইয়া ওই 10,000 জনের রিটেন খাতাটা দেখা হয়, আর বাকি 1,40,000 জনের কিন্তু হচ্ছে রিটেন খাতাটা দেখা হয় না। ওরা শুধু পরীক্ষায় আসছে, ওরা এরকম একটা নাম্বার যে ওরা পায়নি, ওরা হচ্ছে তখন আর ওদের কিন্তু খাতাটা দেখা হয় না। এরকম 35 থেকে অ্যারাউন্ড 60 এই রকমের মধ্যে কিন্তু 10,000 ফিল আপ হয়ে যায়। তো এই 10,000 জনের কিন্তু খাতাটা দেখা হয়। ওর থেকে তোমাদের সিরিয়াল দেয় হয়তো সর্বোচ্চ 8,000 পর্যন্ত সিরিয়ালটা প্রকাশ করে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জরিপে যেটা দেখা যায় সেটা হচ্ছে একটা সিটের জন্য, ঢাবিতে একটা সিটের জন্য 65 জন যুদ্ধ করে। 65 জন থেকে সিট পায় মাত্র একজন। সো ভাইয়া জার্নিটা আসলে এতটা সহজ না। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবা, কারণ তোমাদের মাথায় কিন্তু টার্গেট একটাই যে 65 জনের সাথে তোমাকে কিন্তু যুদ্ধ করে একজন জিতবে। যুদ্ধ করতেছে 65 জন, কিন্তু আসলে জিতবে একজন। সো ভাইয়া জার্নিটা একটু কঠিন, সবাই একটু ভালো করে পড়াশোনা করবা। আচ্ছা, বলছে ভাইয়া এই চ্যাপ্টারটা শেষ করতে কয়টা ক্লাস লাগবে? ভাই আমরা দেখি, আমরা একটু ধৈর্য নিয়ে পড়বো, দেখা যাক কয়টা ক্লাস লাগে। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ সলভ করে আসি। আচ্ছা, এই ম্যাথটা আমরা একটু সলভ করব যে 4 + 3i জটিল সংখ্যাটির মডুলাস ও আর্গুমেন্ট কত? সবাই একটু ঝটপট উত্তর দাও তো, কত হইতে পারে? আর্গুমেন্ট কত, মডুলাস কত? সবাই উত্তর দাও কমেন্টে। আর্গুমেন্ট কত, মডুলাস কত? সবাই একটু বলো। আর কত? আর হচ্ছে আর্গুমেন্ট, আর্গুমেন্টকে এআরজি দিয়ে বলা হয়। তোমাদের তো এটা বলা হয়নি। আচ্ছা, তোমাদের তো এটা আবার বলি নাই, তোমাদের বলা হয় নাই। সেটা হচ্ছে তোমরা আর এর জায়গায় লিখবা মড, মড ফর হচ্ছে মডুলাস। আর যেই সংখ্যাটা আমি ধরে নিচ্ছি যে আমার 4 + 3i সংখ্যাটা হচ্ছে আমার জেড, তাহলে আর যা কথা মড জেড সেম কথা। আর থেটার জায়গায় আমরা লিখবো এআরজি। এআরজি তো হচ্ছে আমাদের স্মল লেটারে লেখা হয়, এআরজি জেড, এটা হচ্ছে আমার থেটা।
তো মডুলাস কত, আর্গুমেন্ট কত, একটু সবাই হচ্ছে কমেন্টে বলো। ম্যাথটা আমরা একটু সলভ করি, বলো একটু সবাই। আচ্ছা ম্যাথটা তাহলে আমরা দেখি কিভাবে আমরা সলভ করব। ম্যাথটাকে আমরা কিভাবে সলভ করব, আমরাই তাহলে ম্যাথটা সলভ করি। আচ্ছা মডুলাস মানে আমরা কি জানি, যে বাস্তব অংশের সহগের উপর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের সহগের উপর স্কোয়ার। তাহলে বাস্তব অংশের সহগ, আমার সহগ কত 4, তার উপর স্কোয়ার। আমার কাল্পনিক অংশ কত 3, যেহেতু আমার হচ্ছে পজিটিভ 3 বা 3, তাহলে তার উপর স্কোয়ার, তাহলে 3 এর উপর স্কোয়ার। তাহলে কত হয় 16 আর 9 25, তাহলে হচ্ছে 5। তাহলে অ্যান্সার আসে 5। তাহলে এই সংখ্যাটির আমার মডুলাস হবে 5। এখন আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট। আচ্ছা আমরা একটু আর্গুমেন্ট বোঝার আগে আমরা আগে ফার্স্ট অফ অল দেখবো যে এটা আমাদের কোন টাইপ, এটা আমাদের কোন টাইপে পড়তেছে আমরা একটু তাহলে দেখি তো এটা আমাদের কোন টাইপ। এটা আমাদের এই টাইপটা না, ফার্স্ট টাইপটা না, a প্লাস আইবি, এটা কি আমাদের ফার্স্ট টাইপটা না, কারণ 3 + 4i, এটা কি আমাদের তাহলে ফার্স্ট টাইপটা। তাহলে ওই টাইপের আমার আর্গুমেন্ট কত tan ইনভার্স মডুলাস অফ b/a। তাহলে আমরা ওইটা তাহলে ডিরেক্ট বসাই দিই, কারণ আমাদের টাইপগুলো একটু মুখস্থ রাখতে হবে, সবারই একটু টাইপগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে tan ইনভার্স কি হবে b/a মানে 3/4, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। সকলে ক্লিয়ার? ম্যাথটা সহজ, সকলে কি আমরা ক্লিয়ার? ওকে, একজন লিখছে আপনি সলভ করেন ভাইয়া, যে দেখো ভাইয়া সলভ করে ফেলছি। সবাই কি ম্যাথটা ক্লিয়ার? তাহলে আমরা একটা নেক্সট ম্যাথ করব। ওকে ক্লিয়ার? আচ্ছা ফার্স্ট অফ অল এখন একটা কথা আসে যে 3 + 2i বাই 5 - 7i। ম্যাথটাকে আমরা একটু সলভ করব, খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি সলভ করব। তো কথা হচ্ছে সলভ করি, দেওয়া আছে কি 3 + 2i বাই 5 - 7i। এটা কি আমাদের a প্লাস আইবি আকারে আছে? এই ম্যাথটাকে আমরা একটু দেখি তো, এই ম্যাথটা কি আমাদের a প্লাস আইবি আকারে আছে? ম্যাথটা কিন্তু আমাদের a প্লাস আইবি আকারে নাই। এই টাইপের ম্যাথগুলোকে অনুবন্ধী জটিল সংখ্যা আমরা পরে বুঝবো, এটা হিসাব নিয়ে পরে আসতেছি। ফার্স্ট অফ অল আমি আগে দেখবো যে ম্যাথটা আমার a প্লাস আইবি আকারে আছে কিনা। যে 3 + 4 2i বাই 5 - 7i, এটা কিন্তু ভাইয়া কখনোই তোমার a প্লাস আইবি আকারে নাই। এখন অনেকে বলতে পারে ভাই আছে কিভাবে ভাই, একটু দেখো। এখন অনেকে এই কাজটা করবে যে ভাই এইটা, ভাই এইটাও তো করা যায়। অনেকেই এখন আমাকে এই অ্যান্সারটা বলবে, এই অ্যান্সারটা কি হয়েছে, কেন হয়নি? এ ফর তোমার বাস্তব অংশ, শুধুমাত্র বাস্তব অংশই থাকবে, আর অন্যদিকে তোমার শুধুমাত্র কাল্পনিক অংশই থাকবে। কিন্তু যখন তোমরা এইভাবে যখন ম্যাথটাকে ভাঙাবা, এখানে তো তোমার কাল্পনিক অংশ ঢুকে পড়ছে, আবার এখানে তোমার বাস্তব আছে কাল্পনিক আছে। বাস্তব কাল্পনিক তো তোমার একদিকে থাকবে না, হয় শুধুমাত্র একদিকে বাস্তব আরেকদিকে হচ্ছে কাল্পনিক। তার মানে এই প্রসেসটা ভুল, এটা কেউ কিন্তু করবা না। তাহলে এখন যেহেতু আমার হাতে কিছু নাই, তাহলে আমি কি করব? ফার্স্ট অফ অল আমরা আগে a প্লাস আইবি আকারে বানাই নিব। এই যে ম্যাথটা 3 + 2i বাই 5 - 7i, এই অনুবন্ধী জটিল সংখ্যা পরে আসতেছি, আমরা আগে এইটাকে বুঝবো যে 3 + 2i বাই 5 - 7i, এটাকে আমরা আগে ফার্স্ট অফ অল a প্লাস আইবি আকারে সাজাবো। 3 + 2i বাই 5 - 7i কে আমরা আগে ফার্স্ট অফ অল a প্লাস আইবি আকারে সাজাবো। তো একটু লিখি, তাহলে 3 + 2i বাই 5 - 7i। এখন একটা কাজ করি, উভয় পক্ষে একটা কাজ করব কি, এর বিপরীতটা,
আচ্ছা, তো একটা কথা মানে বলা হয়নি যে অনুবন্ধী সংখ্যা বা যে কোনো অমূলদ সংখ্যা হচ্ছে কি রুট টার্মযুক্ত। আমরা 9 পড়ছিলাম না যে 3 প্লাস মানে √3 প্লাস √2 এর বিপরীত সংখ্যাটা মানে x এর মানটা যদি 3 প্লাস √3 প্লাস √2 হয়, তাহলে অবভিয়াসলি কিন্তু 1/x এর মানটা √3 মাইনাস √2 হবে। তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বলি বা জটিল সংখ্যাগুলো বলি সবসময় অনুবন্ধী আকারে আসে, মানে এর অনুবন্ধী সংখ্যা এটা, আবার এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে এটা। এইখানে যদি প্লাস থাকে তাহলে হবে অনুবন্ধীটা হবে মাইনাস, এইখানে যদি মাইনাস থাকে তাহলে অনুবন্ধীটা হবে প্লাস। তো আমরা একটা কাজ করি, এটা একটু ক্রস করতেছি। আমরা এক কাজ করব, আমরা উভয় পক্ষে এর অনুবন্ধীটা কি আছে, তাহলে 5 - 7i এর অনুবন্ধী কি হবে, তাহলে 5 + 7i দ্বারা গুণ করব উভয় পক্ষে। এই কাজটা একটু আমাদের করা লাগবে। 5 - 7i তাহলে হচ্ছে 5 + 7i দ্বারা উভয় পক্ষে একটু গুণ করব, তাহলে 5 + 7i। আচ্ছা, আমরা একটু গুণটা একটু দেখি তো, এটা কি a + b * a - b না? a + b * a - b সূত্র কি? a + b * a - b, a + b * a - b, a + b * a - b সূত্রটা কি ভাইয়া? a² - b² না? দেখো তো, এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি সম্পূর্ণটাকে 7i-টাকে যদি আমি b ধরি, তাহলে a + b a - b। তাহলে আমি কি লিখতে পারি যে a² মানে হচ্ছে 5 এর উপর স্কোয়ার, আমার সূত্রে মাইনাস বিটা কিন্তু আমার 7i, তাহলে 7i হোল স্কোয়ার, a² - b²। এখন আরেকটা জিনিস, এটা একটু আমরা গুণ করব। আচ্ছা, 3 × 5 কত হয়? মানে আমরা স্বাভাবিক গুণটা করতেছি, আমরা নর্মাল গুণটা করতেছি। একবার 3 এর সাথে 5, একবার 3 এর সাথে 7, একবার 2i এর সাথে 5, একবার 2i এর সাথে 7, এই গুণটা আমরা নর্মাল গুণটা করতেছি। তো 3 × 5 = 15, 3 × 7 = 21i প্লাস তাহলে হচ্ছে কত 3 × 7 = 21i। 2i এর সাথে আমি যদি 5 গুণ করি, তাহলে 5 × 2 = 10i প্লাস 5 × 2 = 10i। আবার 2i × 7i গুণ করো, তাহলে আমার এটা হয় না 7 × 2 = 14i², কারণ 2 আর 7, 7 × 2 = 14 i²। কিন্তু তোমরা কিন্তু সকলে জানো যে i² এর মানটা কত? -1। তো -1টা যেহেতু, তার মানে আমি এখানে একবারে করতেছি ম্যাথটা, তাহলে আমি লিখতে পারি -14 বলা যাবে। এখন এটা যদি বলা যায়, ওকে, তাহলে আমি কি এখন লিখতে পারবো যে 25 সূত্রের মাইনাস 7 এর উপর স্কোয়ার মানে 7 × 49, আর i এর উপর স্কোয়ার মানে i² মানে হচ্ছে -1, তার মানে প্লাস 25 + 49। আর এটা একটু হিসাব করি, 15 থেকে 14 বাদ দাও, তাহলে 1। কেউ যদি না বুঝো তাহলে এখানে প্লাস দিয়ে আগে i² হচ্ছে করবা, তারপর আরেকটা লাইন হচ্ছে লিখবা। আমি আরেকটা লাইন লিখি নেই। 1 আর 21 আর 10 হচ্ছে 31, তাহলে 31i। তাহলে একটু আমরা আবার একটু ব্যাপারটাকে দেখবো। তাহলে কি আমি লিখতে পারি যে 1 + 31i বাই হচ্ছে 49 আর 25 যোগ করলে কত হয়? সম্ভবত 74 হবে। এখন জিনিসটা ঠিক আছে, এখন কি হবে? আমি কিন্তু লিখতে পারি 1/74 প্লাস 31/74i। এখন আমার এই অংশটা শুধুমাত্র বাস্তব, আর i যুক্ত অংশটা শুধুমাত্র কাল্পনিক। তাহলে আমি কি a + ib আকারে নিয়ে আসতে পারছি? তার মানে ফার্স্ট অফ অল আমাদের কোন একটা ম্যাথ যদি ইনডিরেক্টলি যদি a + ib আকারে দেওয়া না থাকে, তাহলে ফার্স্ট অফ অল ওকে আমরা এই প্রসেসটা ইউজ করে আগে আমরা a + ib আকারে নিয়ে আসবো। যদি কোন একটা ম্যাথ যদি ডিরেক্ট a + ib আকারে দেওয়া না থাকে, তাহলে ফার্স্ট অফ অল ওকে আমরা a + ib আকারে একটা নিয়ে আসবো। তাহলে আমার সংখ্যাটি কি হইলো? আমার সংখ্যাটি কিন্তু হচ্ছে 1/74 প্লাস
31/74 i। কিন্তু একটা কথা হয়েছে, এর জটিল সংখ্যা, এর অনুবন্ধী জটিল সংখ্যা, মানে এই সংখ্যাটার অনুবন্ধী তাহলে জটিল সংখ্যা কোনটা হবে? তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা কোনটা হবে? এই সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা কোনটা হবে? আছে প্লাস, তাহলে একটা মাইনাস হবে, তাহলে শুধু একটা মাইনাস হবে না, 31/74i। তাহলে আমরা এখন এর আর্গুমেন্ট বের করব। এই সংখ্যাটা কিন্তু এইটা 3 + 2i / 5 - 7i কে করে যা পাবো 1/74 + 31/74i, সেম কথা। এখন এই সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা লাগবে, তাহলে এই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা কোনটা হবে? যেহেতু আমার সামনে প্লাস আছে তাহলে হবে মাইনাস, তাহলে 1/74 - 31/74। আসলে আমাদের এইটার আর্গুমেন্ট বের করতে বলছে। তাহলে আমরা এখন কোনটার আর্গুমেন্ট বের করব? 1/i এর আর্গুমেন্টটা বের করব। তো এইটা আমার কোন টাইপের সাথে আছে একটু দেখি। a - ib টাইপটা না? আর a - ib এর আর্গুমেন্টটা কি হয়? মাইনাস tan ইনভার্স b/a হয় না? আমরা কিন্তু দেখছি। অথবা 2π মাইনাস tan ইনভার্স b/a। আমার আর্গুমেন্ট কিন্তু দুইটাই সম্ভব, একটা হচ্ছে মাইনাস tan ইনভার্স b/a, একটা হচ্ছে 2π মাইনাস tan ইনভার্স b/a। তাহলে এটা যদি হয় তাহলে আমরা একটু লিখি, তাহলে মাইনাস tan ইনভার্স b এর মান কত? 31/74, 31/74 এর মান কত? 1/74, এইটা একটা। অথবা আমি যদি 2π থেকে এই মানটাকে বাদ দেই তাহলে tan ইনভার্স কত হয়? 31/74/1/74, দুইটাই অ্যান্সার। আচ্ছা, সকালে কি আমরা কি ম্যাথটা বুঝছি? সকালে একটু কমেন্টে জানাতো ম্যাথটা কি বুঝছি? সকালে একটু কমেন্ট করো ম্যাথটা কি বুঝছি কিনা। তোমাদের একটু টাইপগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, সকলে কি বুঝছি যে আসলে এই ম্যাথটা আমরা কেন এইভাবে করছি? ভাইয়া কেউ কিন্তু এইটা থেকে অ্যান্সার শুরু করবা না, কারণ এইটার তোমাকে ম্যাথটাতে বলা হয়েছে এর অনুবন্ধী জটিল সংখ্যা। তার মানে এইটাকে আমরা আগে সিম্পলিফাই করে a + ib আকারে সাজাইলাম। এইটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 1/74 মাইনাস 31/74i। এর আমাকে আর্গুমেন্ট হচ্ছে বের করতে বলছে। এই আর্গুমেন্টটা হচ্ছে কিন্তু আমার টাইপ 4 এর আর্গুমেন্ট। এই যে আমাদের লাস্ট টাইপের আর্গুমেন্ট কিন্তু ছিল দুইটা, একটা হচ্ছে 2π মাইনাস tan ইনভার্স b/a, একটা ছিল মাইনাস tan ইনভার্স b/a। তো ওই কাজটা করা হয়েছে, তোমাদের একটু এই টাইপগুলো একটু মুখস্থ রাখা লাগবে। তোমরা সবাই আজকে নোট করবা সুন্দর করে, এই টাইপগুলো একটু ধরে ধরে মুখস্থ করবা। আচ্ছা, একজন ভালো কোশ্চেন করছে। আচ্ছা, বলছে যে ভাইয়া এক্সামে কি দুইটা আর্গুমেন্ট বের করতে হবে? ভাই এক্সামে তুমি সবসময় একটা আর্গুমেন্টে বের করবা, কিন্তু আসলে আমাদের দুইটা বের করার কারণ কি দেখবা। অনেক ক্ষেত্রে স্যার তোমার এমসিকিউতে এইটার মান এইটার অ্যান্সার দিয়ে দিছে, অথবা এইটার অ্যান্সার দেয় নাই এইটার অ্যান্সার দিয়েছে, যে কোনো একটা তোমাকে মানে এমসিকিউর জন্য আমি বলতেছি। তুমি এক্সামে যদি একটা করো তবুও কোনো সমস্যা নেই, তুমি এক্সামে যদি দুইটাই বের করো তবুও কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটু স্পেশালি এটা পড়াচ্ছি এমসিকিউর জন্য। কেন? এমসিকিউতে অনেক সময় স্যার অপশনে এইটা দেয়, নয়তো অপশনে এইটা দেয়। তো অনেকে করে কি, ও এইটা শিখে না, ও শুধু এতটুকু জানে, ও এইটা স্যার যখন ইচ্ছা করে অপশনে এইটা দেয় না, মানে অ্যাডমিশনে আমি বলতেছি, আমাদের বোর্ডে কিন্তু এটা হয় না, আমাদের বোর্ডে এইটা থাকে, আর অ্যাডমিশনে আমাদের এগুলো থাকে। তো ও করে কি, ও শুধু এতটুকু জানে, ও এইটা বের করে দেখতেছি অ্যান্সারে আমার ওইটা নাই, এখন ও বলতেছে তার মানে কোশ্চেন ভুল। কিন্তু ও এইটা জানে না যে আসলে এইটা করলে আরেকটা অ্যান্সার আছে।
তখন ও এটা চেক করে না, তখন ও আসলে অ্যান্সারটা তখন ভুল করে। সো স্যাররা কিন্তু অনেক সময় ইচ্ছা করে এগুলো দিয়ে দেয়, এইটার মান দিয়ে দেয় না, এটার মানটা দিয়ে দেয়। ওকে, আচ্ছা একজন কমেন্ট করছে ভাই 2 নাম্বার লাইনটা বলেন। ভাই এই যে এই 2 নাম্বার লাইনটা হচ্ছে ভাইয়া একটু দেখো। ফার্স্ট অফ অল এই সংখ্যাটার আমরা সকলে এই ক্লাস 8, 9, 10 এগুলো পড়ছি যে √3 প্লাস √2, মানে x এর মানটা যদি √3 প্লাস √2 হয় তাহলে অবভিয়াসলি 1/x এর মানটা হবে √3 মাইনাস √2। মানে এই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা হচ্ছে এইটা √3 মাইনাস √2। তো তাহলে 5 - 7i, তাহলে এর অনুবন্ধী সংখ্যা হবে কোনটা? 5 + 7i। তো আমি করলাম কি, এর বিপরীতটা দ্বারা উভয় পক্ষে গুণ করলাম। এই গুণটা আমি সিম্পলিফাই করে ফার্স্ট অফ অল এটা লিখলাম। এটা কিন্তু আমার a + ib। ফার্স্ট অফ অল এই কোশ্চেনটা আমার a + ib আকারে দেওয়া নাই, ডিরেক্টলি এটা আমার a + ib আকারে দেওয়া নাই। এই কোশ্চেনটাকে আমি আগে a + ib আকারে সাজাই নিলাম। এরপর আমাকে কিন্তু বলা হয়েছে এই সংখ্যাটার জটিল, মানে এই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা আমাকে বের করতে বলছে। তাহলে এই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা আমার অবভিয়াসলি এটা হবে। এর আর্গুমেন্ট বের করতে বলছে, তখন আমরা হচ্ছে এই সংখ্যাটার আর্গুমেন্টটা বের করলাম। এই যে জাস্ট এতটুকুই। তো আমরা সকলে কি ক্লিয়ার? সকলে যদি ক্লিয়ার হয় তাহলে আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই থাকবে। সকলে একটু কমেন্টে জানাও যে আমরা ক্লিয়ার কিনা, লাস্ট কোশ্চেনটা আমরা ক্লিয়ার কিনা। সকলে একটু টাইপগুলো পড়বা সবাই। আজকে যেই 4টা টাইপ করাইছি, কি কি? জটিল সংখ্যার জ্যামিতিক গ্রুপ। ফার্স্ট অফ অল জটিল সংখ্যার জ্যামিতিক গ্রুপটা দেখাইছি। সেকেন্ড হচ্ছে জটিল সংখ্যার মডুলাস ও হচ্ছে আর্গুমেন্ট নির্ণয়। তো আমি কিন্তু মডুলাস ও আর্গুমেন্টের 4টা টাইপ দেখাইছি। একটা প্রথম চতুর্ভাগের জন্য, একটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য, একটা তৃতীয় চতুর্ভাগের জন্য, একটা চতুর্থ চতুর্ভাগের জন্য। এবং আমরা কিন্তু অবভিয়াসলি এই টাইপগুলোকে একটু মুখস্থ রাখবো সবাই, কারণ আমাদের ইনস্ট্যান্ট কিন্তু কোশ্চেনে এরকম করে ধরে ধরে আর্ট করার সময় হবে না। আমরা একটু টাইপগুলো মুখস্থ রাখবো যে কোনটার জন্য কোনটা হয়। তারপর আমরা হচ্ছে 2টা ম্যাথ সলভ করছি। তো সকলে যদি ক্লিয়ার হও তাহলে আজকে এই পর্যন্তই। তো আমাদের বৃহস্পতিবার আমাদের আবার রাত 9টায় জটিল সংখ্যার উপর ক্লাস থাকবে। আর অনেকে বলতেছে ভাইয়া কয়টা ক্লাস লাগবে, ভাইয়া কয়টা ক্লাস লাগবে। ভাইয়া কথা হচ্ছে ক্লাস না, আমি চাইলে 2টা ক্লাসে শেষ করতে পারি, কিন্তু ভাইয়া কথা হচ্ছে আমি এখানে শেখাইতে আসছি আর তোমরা শিখতে আসছো। আমি শেখাবো, তোমরা শিখবা, এতটুকু ধৈর্য তোমাদের রাখা লাগবে। হ্যাঁ, তোমার একটা জিনিস অনেকে আছে যে ও একটা চ্যাপ্টার 5 বারের উপর শেষ করছে, কিন্তু পরীক্ষায় ও একটা কোশ্চেনের অ্যান্সারও পারে না। সো 5 বার শেষ না করে একবার শেষ করাটা ভালো না? তুমি একবার শেষ করে যাও, তুমি অ্যান্সার করে আসো। কিন্তু তুমি যদি 5 বার শেষ করে একটা অ্যান্সারও করতে না পারো, তাহলে তোমার 5 বার শেষ করার সার্থকতা কি? কথা হচ্ছে আমি শিখাইতে আসছি, তোমরা শিখতে আসছো। আমরা সকলেই ধৈর্য ধরে থাকবো এবং আমরা খুব ডিটেলসে শিখবো, জানবো, বুঝবো। ওকে, তাহলে 9টায় আমাদের আগামী বৃহস্পতিবার আমাদের রাত 9টায় তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।